আমরা তো আসলে এই মত প্রকাশের কমেন্টগুলো চেক করেন, দেখবেন এই কমেন্টগুলোতে জামাতের নেতৃবৃন্দ, আমার মনে হয় যে মসজিদে বসেছিল সেও মনে হয় মসজিদ থেকে বের হয়ে এসে সেও এখন গালিগালাজ শুরু করেছে। মানে তারা ওই যে আমাদের বলে না, আমি একটু মানে তাকে মনে হয় বাধাগ্রস্ত করলাম, তো তারা ওই যে বলে না যে সহনশীল হতে হবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তো দেখেন আপনি তারা কি ভাষায় গালিগালাজ করছে, জামাতের কর্মীরা, এরা সবাই জামাতের কর্মী। তো জামাত যদি এইভাবে মনে করে যে মত প্রকাশের স্বাধীনতা আসলে দিতে হবে, মানে মত প্রকাশের স্বাধীনতা মানে গালিগালাজ, তাহলে এই বাংলাদেশে আমি আজকে আপনার এই টকশোতে বলছি জামাত ইসলাম কখনোই ক্ষমতায় এসে তারা ক্ষমতা আসলে তাদের এই বিশৃঙ্খল এবং এই অস্থির কর্মী বাহিনীর কারণে চালাইতে পারবে না। ঠিক আছে, আমরা আবার আপনার কাছে হ্যাঁ দেখেন, এখানে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বহুদিন দেশের বাইরে ছিলেন। এবার উনি এসছেন, ওনাকে নিয়ে কটূক্তি করা যাবে না, এটা কিন্তু আসলে উনি বরং এটাকে অনেক পজিটিভলি বলেছেন যে উনাকে নিয়ে ক্যারিকেচার করা যাবে, উনাকে নিয়ে কার্টুন করা যাবে, উনাকে নিয়ে কথাবার্তা বলা যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কারণ বাংলাদেশের মানুষ এত বছর পরে কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পেয়েছে। দেখেন, আমরা তো কিছু হলেই পশ্চিমা বিশ্বের কথা বলি, তো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত ধরনের কথাবার্তা হয় এবং তাকে নিয়ে এমন কোনো মিম নাই যেটা বানানো হয় না। সুতরাং সেই জায়গা থেকে আপনি যদি দেশের মানুষ রাজনৈতিক হয়ে উঠেছে, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বারবার করে মনে ভুলে যাই, এবং আমার মনে হয় রাশেদ ভাইরাও ভুলে যান যে ওনারা আসলে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে বিএনপির নেতা হয়েছেন। হ্যাঁ, রাশেদ ভাই আমার মনে আছে, আমার সহযোদ্ধা 2018 সালে আমরা যখন কথা বলতে পারতাম না, কোনো একটা গুপ্ত জায়গায় বসে রাশেদ ভাই ভিডিও দিতেন। সুতরাং এই জিনিসগুলো আসলে ভুলে যাওয়ার উচিত না, কারণ আমরা 17টা বছর কোনো কথা বলতে পারিনি এবং সরকারের কোনো সমালোচনা করতে পারিনি, বরং এটা তো আরও পজিটিভলি নেওয়া উচিত যে মানুষ এখন রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন হয়েছে, মানুষের অধিকার নিয়ে সচেতন হচ্ছে। রাজনৈতিক অধিকার প্রয়োগ শুধুমাত্র যদি এই ভোটাধিকার দিয়ে আপনি বলেন, সেটা তো শুধুমাত্র নয়। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এটি আমি খুব যে নেগেটিভলি দেখি তা না, আমি পজিটিভলি দেখি, তবে সবকিছুর একটা লিমিট আছে। আমাদের জানতে হবে কোথায় থামতে হবে। এখন দেখেন, রাশেদ ভাই আসলে বিএনপির প্রতিনিধিত্ব করছেন বলে উনি জামাতের দোষ দিচ্ছেন। দেখেন, আমি তো আসলে এখানে অনেক গালিগালাজ খাই, সেটা হচ্ছে বিএনপির জিয়া সাইবার ফোর্স থেকে। কারণ জিয়া সাইবার ফোর্স তো আছে, আমরা যখনই দেখা যায় যে আমি ইয়েগুলো চেক করি, কারা এরকম বাজে কমেন্ট করছে তাদের আইডিগুলোর ভিতরে যাই, তখন দেখি জিয়া সাইবার ফোর্স। সুতরাং এই বিষয়গুলো যেভাবে করে শুধুমাত্র জামাত শিবিরের বটবাহিনী, এখানে বিএনপির বটবাহিনী আছে, এবং বিএনপির বটবাহিনী মোটামুটি গতকাল থেকে যে পরিমাণ অ্যাক্টিভ, যখন আসলে একজন নারী, 37 বছর বয়সী একজন নারী, আপনি সব বাদ দেন, একজন নারী, উনি আসলে কি লিখেছে, উনি জামাতের কর্মী বলেই উনাকে গালিগালাজ করা কি একেবারে জায়েজ না? নিশ্চয়ই সেটা হওয়ার কথা না, সেটা হওয়া উচিত না। সুতরাং একজন নারী, উনি কি নিয়ে কথা বলেছে? জ্বালানি সংকট নিয়ে কথা বলেছে। উনি খুবই যৌক্তিক একটা, এবং ওনার নিজেরও বয়ান না, সেটা আরেকজনের বয়ান। উনি হলো সেটা কপি করে উনি সেই ক্রেডিটটাও দিয়েছে, কার স্ট্যাটাসটা উনি কপি করেছেন। সুতরাং এই জায়গায় যে একপাক্ষিকভাবে এরকম করে যে দোষারোপের যে রাজনীতি, যেটা বিএনপি করছে, বরং ওনার তো আসলে এখানে বলা উচিত যে আসলে দুই পক্ষ থেকেই এটার একটা লিমিট রাখা উচিত, যে আসলে আমাদের জানতে হবে কোথায় থামতে হবে এবং কাকে কতটুকু বলা যায়। এবং দেখেন, এই নারী কর্মীদের নিয়ে বরং এটা তো খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষণীয়। আমি শেষ করি ভাই, আপনি বলেন আপনার সময়। সেটা হচ্ছে যে নারীদের নিয়ে বিএনপির, এটা বরং বিএনপির ব্যর্থতা যে একজন জামাতের কর্মী, উনাকে এত দ্রুত সময়ের মধ্যে উনার বিচার দাবি করে, মানে উনাকে জামিন দাবি করে এবং সরকারকে এটা বাধ্য করা উনাকে যে জামিন দিতে হবে, এই জায়গাটা ওনারা নিশ্চিত করেছে। কারণ ওনার যেই স্ট্যাটাস বা ওনার ব্যাপারে যেই বিষয়ে মামলা হয়েছে, সেই জায়গা থেকে সবাই এখানে ভয়েস রেজ করেছে।